শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় পদ প্রকরণের অব্যয় পদ। প্রথমে আমরা জানব অব্যয় শব্দের অর্থ কী, তারপরে জানব অব্যয় পদের কী বৈশিষ্ট্য এবং অব্যয় পদ কাকে বলে। তারপরে আমরা দেখব যে অব্যয় পদের 4টি বিভাজন রয়েছে। আবার এই প্রত্যেকটি বিভাজনেরই বিশেষ বিশেষ প্রয়োগের ক্ষেত্র রয়েছে বা উপবিভাগ রয়েছে। আজকে আমরা অব্যয় পদের কিছুটা অংশই আলোচনা করব, এরপরে আরও 2টি পর্বে ভাগ করে নিয়ে এই অব্যয় পদটা আমরা কমপ্লিট করব। তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম এবং দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শন এবং ব্যাকরণ অংশের উপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রস্তুতি হিসেবেই চলছে এখন টেক্সট পোর্শন এবং ব্যাকরণ অংশের আলোচনা। এরপর পরীক্ষার ঠিক আগেই আমরা কিছু নমুনা প্রশ্ন উত্তর আলোচনা করব। তাহলে চলো আজকের মূল আলোচনায় যাই। প্রথমেই বলি, অব্যয় শব্দটির অর্থ হচ্ছে যার কোনো ব্যয় নেই বা পরিবর্তন নেই। তাহলে অব্যয় পদকে অব্যয় কেন নাম দেওয়া হলো? আমরা দেখব বাক্যের মধ্যে এমন কিছু পদ ব্যবহৃত হয় যে পদের কোনো অবস্থাতেই বাক্যটা কোন বচনে রয়েছে, বাক্যে কোন পুরুষ ব্যবহৃত হয়েছে, বাক্যে কোন লিঙ্গ রয়েছে, কোনো কিছুই কিন্তু সেখানে প্রভাব ফেলে না। বাক্য যে অবস্থাতেই থাকুক না কেন, দেখা গেছে এই অব্যয় পদগুলির কোনোভাবেই কোনো পরিবর্তন নেই। সমস্ত ক্ষেত্রেই কিন্তু এরা একইভাবে বাক্যে ব্যবহৃত হয়, যে কারণে অব্যয় শব্দের যে অর্থ যার কোনো ব্যয় নেই বা পরিবর্তন নেই, সেই অর্থ ধরেই বাক্যের এই ধরনের অপরিবর্তিত থাকা বা পরিবর্তিত না হওয়া পদগুলিকে অব্যয় পদ বলে চিহ্নিত করা হলো। তাহলে চলো আমরা দেখি অব্যয় পদ বলতে কাকে বোঝানো হচ্ছে বা অব্যয় পদ কাকে বলে। ডেফিনেশনটা দেখে নাও। বাক্যে যে সকল শব্দ ব্যবহৃত হলেও লিঙ্গ, বিভক্তি, বচন ইত্যাদি ভেদে কোনোভাবেই পরিবর্তিত হয় না, অর্থাৎ যাদের মূল রূপের কোনো পরিবর্তন বা ব্যয় নেই, সেই সমস্ত পদকে বলা হচ্ছে অব্যয় পদ। তাহলে এই অব্যয় পদের দৃষ্টান্তগুলিও দেখে নাও। আর, এবং, অথবা, বা, নতুবা, নচেত, বিনা, ব্যতীত অসংখ্য রয়েছে এই অব্যয় পদ। তাহলে এই অব্যয় পদগুলোর যে অব্যয় শব্দের অর্থ যার কোনো পরিবর্তন না হওয়া, সেই পদের মধ্যে কিন্তু সেই বৈশিষ্ট্যটা আমরা লক্ষ্য করে থাকি। ধরো কোনো একটা বাক্যর মধ্যে যে কর্তা সে হচ্ছে উত্তম পুরুষ, অর্থাৎ আমি এবং তুমি দুজনেই উপস্থিত থাকব। তাহলে আমি আর তুমি, এখানে তুমিটা হচ্ছে মধ্যম পুরুষ। তাহলে আমি তুমি এই দুটি পুরুষের মাঝখানে বসেছে এবং এই অব্যয় পদটি। এবার এখানে যদি আমরা অন্য পুরুষও ব্যবহার করি, সে এবং তারা, তাহলেও কিন্তু দেখো এবং একইভাবে বাক্যে ব্যবহৃত হচ্ছে। বা বাক্যের মধ্যে যদি একবচন নির্দেশ করা হয় বা বহুবচনও নির্দেশ করা হয়, তাহলেও সেখানে কিন্তু এই পদগুলোর কোনো পরিবর্তন সংঘটিত হয় না। একইভাবে এই পদগুলি বাক্যে ব্যবহৃত হয় এবং বাক্যের অর্থকে একটা পূর্ণতা প্রদান করে বা বাক্যের যে সম্পূর্ণ অর্থ সেটা প্রকাশ করতে সাহায্য করে অতি অবশ্যই এই অব্যয় পদ। এরপর চলো দেখি অব্যয় পদের প্রকারভেদ। আবার এটাও তোমরা জেনে রাখবে যে এই অব্যয় পদের কিছু সংস্কৃত রূপও রয়েছে, আবার একেবারে যেটা বাংলার নিজস্ব রূপ সেরকমও কিন্তু আমরা লক্ষ্য করব। আমরা এরপরে যে অব্যয় পদের যে প্রকারভেদ পড়ব, প্রকারভেদের যে বিশেষ প্রয়োগের যে দৃষ্টান্তগুলো অব্যয় পদে পাবো, সেখানে কিন্তু দেখব কিছু রয়েছে সংস্কৃত অব্যয়, আবার কিছু রয়েছে বাংলা অব্যয়। দেখো অব্যয় পদ প্রধানত 4 প্রকার।
পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্যয়ী বা ভাববাচক অব্যয়, আর একটি হচ্ছে শেষ যে ভাগটি অনুকার অব্যয়। তাহলে প্রথমেই আমরা জেনে নিই, চলো পদান্বয়ী অব্যয় বলতে কি বোঝায়। পদান্বয়ী এই নামটা থেকে তোমরা সহজেই বুঝে যাচ্ছ পদের মধ্যে সম্বন্ধ বা অন্বয় স্থাপনকারী অব্যয়। তাহলে পদের অস্তিত্ব কোথায়? বাক্যে। তাহলে আমরা ডেফিনেশনটা এভাবেই বলবো যে বাক্যে অবস্থিত বিভিন্ন পদের মধ্যে অন্বয় বা সম্পর্ক স্থাপনকারী বা প্রকাশক অব্যয়কেই বলা হচ্ছে পদান্বয়ী অব্যয়। এর দৃষ্টান্ত অসংখ্য রয়েছে। মতন, মতো, সহ, জন্য, নিমিত্ত, ওপরে, নিচে, পাশে, বিনা, ব্যতীত, ভিন্ন, সম, তুল্য, অসংখ্য দৃষ্টান্ত। এই অব্যয় পদগুলি বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যস্থ বিভিন্ন পদের মধ্যে অন্বয় বা সম্পর্ক, অন্বয় শব্দের অর্থই যে সম্পর্ক, বোঝাতে সাহায্য করে। এবারে দেখো এই পদান্বয়ী অব্যয়ের প্রয়োগ অনুযায়ী কয়েকটি ভাগ রয়েছে। কটি ভাগ? না, 3টি। প্রথম ভাগে রয়েছে উপমাবাচক অব্যয়। কোনগুলি? না, ন্যায়, তুল্য, সম, মত, মতন, যেন, যেমন, এগুলি হচ্ছে উপমাবাচক। আসলে আমরা যখন কোনো কিছুর উপমা প্রয়োগ করে থাকি, যেমন আকাশটি যেন তুষারের মতো সাদা, তাহলে যে যেন প্রয়োগ করা হলো, এখানে আকাশ এবং তুষারের মধ্যে আমরা সাদৃশ্য স্থাপন করলাম। এখানে কিন্তু এই তুলনাটা বোঝাতেই, উপমাটা বোঝাতেই যেন অব্যয়টি ব্যবহার করা হয়েছে। বা আমরা অনেক সময় বলি না, কেমন ভূতের মতন চেহারা করে রেখেছে, ওই মতন, এটিও হচ্ছে উপমাবাচক অব্যয়। দ্বিতীয় অংশে দেখো রয়েছে ব্যতীত অর্থবাচক অব্যয়। কোনগুলি? বিনা, ব্যতীত, ভিন্ন, বাদে, বই, ছাড়া। তুমি ছাড়া এ কাজ সম্ভব নয়, তাহলে ছাড়াটা হচ্ছে ব্যতীত অর্থ প্রকাশক এখানে। বা পরিশ্রম বিনা ফল লাভ করা যায় না, তাহলে বিনা, এটাও হচ্ছে এখানে ব্যতীত অর্থবাচক অব্যয়। এরপর দেখো এই পদান্বয়ী অব্যয়ের যে 3 নম্বর প্রয়োগ রয়েছে সেটি হচ্ছে অনুসর্গ রূপে। আসলে আমরা বাক্যের মধ্যে যত রকমেরই অনুসর্গ ব্যবহার করি না কেন, বিভিন্ন ধরনের কারক, সম্পর্ক, নির্দেশক যে অনুসর্গগুলো ব্যবহার করা হয় সেগুলো সবই কিন্তু অব্যয়। এবং খুব ভালো করেই তোমরা জানো যে এই পদগুলি, অনুসর্গবাচক পদগুলি কিন্তু বাক্যের বিভিন্ন পদের মধ্যে অন্বয় বা সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে থাকে। যেমন দ্বারা, দিয়া, কর্তৃক, সঙ্গে, নিমিত্ত, ভেতরে, অভ্যন্তরে, পাশে, অপেক্ষা, এগুলি সবই হচ্ছে অনুসর্গরূপে প্রযুক্ত অব্যয়। যেমন একটা বাক্যে প্রয়োগ দেখো, তাহার সহিত আমার বহুদিন সাক্ষাৎ হয় নাই। এই যে সহিত, সহিতটা কিন্তু সংস্কৃত অব্যয়। একটু আগেই বলেছিলাম যে অব্যয়ের কিছু নিজস্ব বাংলা রূপও রয়েছে, আবার সংস্কৃতও রয়েছে। এই অনুসর্গের ক্ষেত্রেও আমরা খুব ভালো করেই এটা বুঝতে পারি। যেমন ধরো নিমিত্ত, এটি কিন্তু সংস্কৃত অব্যয়। তরে, এটা কিন্তু হয়ে গেছে বাংলার যে নিজস্ব অব্যয় তার মধ্যে। ভিতরে, এটাও কিন্তু বাংলার নিজস্ব অব্যয়। আর অভ্যন্তরে বললে কিন্তু সংস্কৃত অব্যয় বুঝিয়ে থাকে। তাহলে অনুসর্গ রূপে আমরা বাক্যের যে পদগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু আসলে অব্যয় পদ, এবং পদান্বয়ী অব্যয় হিসেবেই এগুলি বাক্যে প্রযুক্ত হয়ে থাকে। তাহলে এই গেল আজকে অব্যয়ের যে প্রথম ভাগ, পদান্বয়ী অব্যয়ের 3 রকম প্রয়োগ ভিত্তিতে বিভাজন। আজকে আমরা এতটাই আলোচনা করলাম। এর পরের একটি পর্বে পরবর্তী অব্যয়ের যে বিভাজন, উদাহরণ সহ সংজ্ঞা আমরা বুঝে নেব।